বিসমিল্লাহিররহমানিররহিম। সালমনিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ধারাবাহিক অনলাইন ক্লাসে আজকে সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি আলোচনা করব তোমাদের বইয়ের অধ্যায় 6-এর পদার্থের গঠন নিয়ে। পদার্থের গঠন আলোচনা করতে গিয়ে আমাদেরকে জানতে হবে প্রথমে পদার্থ কাকে বলে। পদার্থ কাকে বলে? যার ভর আছে, যা জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা প্রদান করে তাকে আমরা পদার্থ বলি। আমরা বিভিন্ন প্রকারের পদার্থ দেখতে পাই, বিভিন্ন প্রকারের পদার্থ আমাদের আশেপাশে আমরা দেখতে পাই, কিন্তু সব, যেমন তোমাদেরকে বলতে পারি ইট একটা পদার্থ, কঠিন পদার্থ, তারপর পানি তরল পদার্থ, তারপর হচ্ছে তোমার হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, এগুলো বায়বীয় পদার্থ বা গ্যাসীয় পদার্থ। এখন কথা হচ্ছে সব, যেমন আমি যদি বলি আলো কি পদার্থ? আসলে আলো কিন্তু পদার্থ নয়। আলোর যে উপাদানগুলো আছে সেগুলোর কোনো ভর নাই, সেহেতু আলোর কোনো পদার্থ নয়। পদার্থ হতে হলে কি থাকতে হবে? তার ভর থাকতে হবে, তাকে জায়গা দখল করতে হবে, বল প্রয়োগে বাধা প্রদান করতে হবে। আলো হচ্ছে এক প্রকার শক্তি, আলো কিন্তু পদার্থ নয়। পদার্থকে গঠন অনুসারে আমি চিন্তা করি, পদার্থ দুই প্রকার। গঠন অনুসারে চিন্তা করলে একটা হচ্ছে মৌলিক পদার্থ, আর একটা হচ্ছে যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ কাকে বলেন? যে পদার্থটাকে ভাঙলে শুধুমাত্র ওই পদার্থেরই কণা পাবো, তাকে আমরা মৌলিক পদার্থ বলবো। যেমন তুমি যদি একখণ্ড আয়রন যদি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করি, তাহলে আমরা আয়রনেরই ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাবো। আয়রন ছাড়া এখানে আর কিছু পাবো না। অর্থাৎ একখণ্ড লোহাকে যখন তুমি ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ করবা, তাহলে ওই লোহার খণ্ডই পাওয়া যাবে, এখানে অন্য কিছু পাওয়া যাবে না। তাহলে যে পদার্থকে ভাঙলে আমরা শুধুমাত্র ওই পদার্থই পাবো, ওই পদার্থের ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাবো, ওই পদার্থগুলোকে আমরা মৌলিক পদার্থ বলবো। যেমন হাইড্রোজেন যখন আমি ভাঙবো, এটা হাইড্রোজেনকে ভাঙলে হাইড্রোজেনের দুটি পরমাণু পাবো। এখানে হাইড্রোজেন ব্যতিরিক অন্য কোনো পদার্থ বা অন্য কোনো মৌল আমরা পাচ্ছি না, এই জন্য একে আমরা বলবো মৌলিক পদার্থ। আর যেসব পদার্থকে ভাঙলে একাধিক পদার্থ পাওয়া যায়, একাধিক মৌল পাওয়া যায়, তাদেরকে আমরা যৌগিক পদার্থ বলবো। যেমন পানির যখন আমি বিশ্লেষণ করবো, তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যাবে। পানিতে ভাঙলে হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যাবে, তাহলে পানি একটি যৌগিক পদার্থ। অর্থাৎ কথা হচ্ছে, যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ থেকে এক বা একাধিক পদার্থ পাওয়া যাবে, তাকে আমরা যৌগিক পদার্থ বলবো। এটা হচ্ছে গঠন অনুসারে পদার্থকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। পদার্থের অবস্থার উপর ভিত্তি করে পদার্থগুলোকে আমরা সাধারণত 4 ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর হচ্ছে কঠিন পদার্থ, 2 নম্বর হচ্ছে তরল পদার্থ, 3 নম্বর হচ্ছে বায়বীয় পদার্থ। পদার্থের 4 নম্বর একটা অবস্থা আছে বা একটা প্রকার আছে, ওটাকে বলা হয় প্লাজমা অবস্থা। এখন কঠিন পদার্থ কাকে বলেন? যে সকল পদার্থের নির্দিষ্ট আকার আছে, নির্দিষ্ট আয়তন আছে, তাকে আমরা কঠিন পদার্থ বলবো। আর তরল পদার্থ কোনগুলা? যে সকল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট কোনো আকার নাই, তাকে আমরা তরল পদার্থ বলবো। যেমন পানি একটা তরল পদার্থ। কেন? পানিকে আমি যে পাত্রে রাখবো, পানি ওই পাত্রে আকার ধারণ করবে, তার নিজস্ব কোনো আকার নেই। পানিকে তুমি যদি একটা বালতির মধ্যে রাখো, তাহলে বালতির আকার ধারণ করবে। পানিকে যদি তুমি একটা মগের মধ্যে রাখো, মগের আকার ধারণ করবে। অর্থাৎ পানির নির্দিষ্ট কোনো আকার নেই, কিন্তু পানির আয়তন আছে। এরপর হচ্ছে গ্যাসীয় পদার্থ বা বায়ু পদার্থ। এই ধরনের পদার্থের কোনো আকারও নাই, নির্দিষ্ট কোনো আয়তনও নাই। এরা যেখানেই রাখো, ওই সমগ্র রুমটাকেই কি করবে, সমগ্র এলাকাটাকেই পেপিয়ে এটা ছড়িয়ে পড়বে। যেমন আমরা একটা ছোট বদ্ধ ঘরে যদি স্প্রে করি, তাহলে ওই স্প্রের যে স্মেলটা থাকবে ওটা ওই রুমে ছড়িয়ে পড়বে। আমরা এই সাইডে যদি একটা বড় রুমে যদি এই জিনিসটাকে যদি ওই স্প্রেটাকে যদি করি, তাহলে এই স্মেলটা ওই বড় রুমে ছড়িয়ে পড়বে। অর্থাৎ এখানে আয়তনের কোনো ফ্যাক্ট নাই, আয়তন কোনো বিষয় না। অর্থাৎ আমরা বলতে পারি বায়বীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকারও নেই, নির্দিষ্ট কোনো আয়তনও নেই। এরপর প্লাজমা অবস্থা যেটা হচ্ছে, সেটা হচ্ছে অনেক বেশি তাপমাত্রায় আয়নিত অবস্থায় থাকে, আয়নিত গ্যাস, সেটাকে আমরা প্লাজমা অবস্থা বলবো। এটা আমরা আরো পরে ক্লাসে গেলে আমরা নিশ্চয়ই জানবো। এরপর আসি পদার্থের এই ভিন্নতার কারণ কি। পদার্থের এই ভিন্নতার কারণগুলো হচ্ছে কঠিন পদার্থ যেগুলো, যেমন এখনো লোহা নিলে যে পদার্থের যে পরমাণুগুলা যারা খুবই কাছাকাছি থাকে, এদের মধ্যবর্তী ডিসটেন্স গুলো খুবই কম হয়। একটা পরমাণু আর আরেকটা পরমাণুর মধ্যবর্তী যে ডিসটেন্স, ওটাকে বলা হয় আন্তঃআণবিক দূরত্ব। কঠিন পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক দূরত্বটা খুবই কম। এরপর হচ্ছে আমরা যদি তরল পদার্থ নিই, তরল পদার্থের ক্ষেত্রে যেটা হবে
পরমাণুগুলোর মধ্যবর্তী দূরত্বটা কঠিনের তুলনায় একটু বেশি হবে। কঠিন পদার্থের মধ্যে পরমাণুগুলো খুব কাছাকাছি থাকবে, অর্থাৎ তাদের আন্তঃআণবিক দূরত্ব কম হবে। দূরত্ব কম হলে একটা পরমাণু যখন আটটা পরমাণু খুব কাছাকাছি থাকবে, তাদের মধ্যে আকর্ষণটা খুব বেশি হবে। এই আকর্ষণটাকে বলা হয় আন্তঃআণবিক শক্তি। আর তরল পদার্থে যদি যায়, তখন আন্তঃআণবিক দূরত্ব কঠিন পদার্থের তুলনায় একটু বেশি হবে, অর্থাৎ দূরত্বটা বেশি, যে কারণে দূরত্ব বেশি হলে আন্তঃআণবিক শক্তি কম হবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? কঠিন পদার্থে আন্তঃআণবিক দূরত্ব খুবই কম, এই জন্য তাদের আন্তঃআণবিক শক্তি বেশি। আর তরল পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক দূরত্ব একটু বেশি, যার কারণে আন্তঃআণবিক শক্তি কঠিনের তুলনায় একটু কম। তারপর হচ্ছে বায়বীয় পদার্থ। বায়বীয় পদার্থের ক্ষেত্রে যেটা হয়, পরমাণুগুলো বা অণুগুলো খুব দূরে অবস্থান করে, এদের আন্তঃআণবিক দূরত্ব খুবই বেশি, যার কারণে তাদের আন্তঃআণবিক শক্তি নেই বললেই চলে। এবার আসি, তাহলে আমরা পদার্থের বিভিন্ন অবস্থান নিয়ে আমরা আলোচনা করলাম, পদার্থের প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম, পদার্থ কাকে বলে সেটা নিয়ে আলোচনা করলাম। এবার আসি পরমাণু এবং অণু। পরমাণু কাকে বলে? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশকেই পরমাণু বলে। এই পরমাণু সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীগণ বলেছেন পরমাণুকে আর ভাঙা যায় না, কিন্তু প্রকৃতপক্ষে যেটা সত্য সেটা হচ্ছে পরমাণুকে আরো ভাঙা যায়। ওখান থেকে বিভিন্ন ধরনের কণিকা পাওয়া যায়। তিনটা স্থায়ী কণিকা আমরা জানি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তাহলে পরমাণু কাকে বলে? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশকে পরমাণু বলে, আর যৌগিক পদার্থ বা এর ক্ষুদ্রতম অংশকে অণু বলে। অর্থাৎ এক বা একাধিক পরমাণু যখন যুক্ত হয়ে একটা অণু গঠন করে, তাহলে পরমাণু কাকে বলে? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশকে পরমাণু বলে। আর একই ধরনের পরমাণু অথবা ভিন্ন পরমাণু একাধিক যুক্ত হয়ে অণু গঠন করে। তারপর হচ্ছে যেমন হাইড্রোজেন। হাইড্রোজেনের দুটি পরমাণু, হাইড্রোজেনকে H দিয়ে প্রকাশ করা হয়। হাইড্রোজেন দুটি পরমাণু একসাথে যুক্ত হয়ে হাইড্রোজেনের অণু গঠন করে। তাহলে এখানে হাইড্রোজেনের দুটি পরমাণু যুক্ত হয়ে দুটি অণু গঠন করে। সাধারণত আমাদের যে বিষয়টা দেখতে পাচ্ছি, এরপরে আমরা পরমাণু ও অণু নিয়ে আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব প্রতীক নিয়ে। প্রতীক হচ্ছে কোনো মৌলের ইংরেজি নামের অথবা তার ল্যাটিন নামের প্রথম এক বা একাধিক বর্ণ দ্বারা ওই সংক্ষেপে ওই মৌলটাকে প্রকাশ করাকে প্রতীক বলে। অর্থাৎ কোনো, যেমন হাইড্রোজেনের আমরা যদি লিখি হাইড্রোজেনের প্রথম এই জন্য হাইড্রোজেনের প্রতীককে আমরা H দিয়ে লিখবো। তারপর হচ্ছে পরে যদি আমরা বলি, যেমন কার্বনের প্রথম অক্ষর C, যেন তাকে C দিয়ে লিখবো। কিন্তু অনেক সময় দেখা যাবে অনেকগুলা মৌলের প্রথম অক্ষরই সেম, যেমন ক্যালসিয়ামের প্রথম অক্ষর C। তারপর হচ্ছে ক্লোরিনের প্রথম অক্ষর C। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যদি একাধিক মৌলের প্রথম অক্ষর সেম হয়, তাহলে প্রতীক লেখার সময় আমাদের যেটা করতে হবে, প্রথম বর্ণের পরে আরেকটা বর্ণ নিতে হবে। প্রথম বর্ণটা সবসময়, যেমন ক্যালসিয়ামের প্রতীকটা হবে Ca, প্রথম বর্ণটা হবে ক্যাপিটাল লেটার, এরপরের বর্ণটা হবে স্মল লেটার। তারপরে ক্লোরিনের ক্ষেত্রে আমাদের নিতে হবে ক্লোরিনের প্রথম অক্ষর C। তাহলে আমাদের শুধু C নিলে সেটা কি কার্বন, সেটা নাকি ক্যালসিয়াম, নাকি ক্লোরিন, সেটা নিয়ে আমরা কনফিউজ হয়ে যাবো যদি একটা করে বর্ণ নিই, কারণ সবারই তো প্রথমে C আছে। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, প্রথম একটা মৌলের প্রথম অক্ষরটা নিব, এরপরে যতগুলো মৌলের শুরুতে C আছে তাদের ক্ষেত্রে আমরা প্রথম বর্ণের পরে আরেকটা বর্ণ নিব। এবং ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা Ca, তারপর হচ্ছে ক্লোরিনের ক্ষেত্রে আমরা নিব Cl। এবার আসি সংকেতের ক্ষেত্রে। সাধারণত যে সকল কঠিন পদার্থ এবং কঠিন পদার্থগুলো আছে বা ধাতু আছে, সাধারণত এইসব পরমাণুগুলো পরস্পরের সাথে যুক্ত হয়, মানে একাধিক পরমাণু একসাথে যুক্ত থাকে। এই জন্য তাদের প্রতীকটাই সাধারণত মানে সংকেত আকারে লেখা যাবে। কিন্তু যখন আমরা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে যাব, তারা সাধারণত দুইটা পরমাণু বা তিনটা পরমাণু একসাথে হয়ে তাদের সংকেত লিখতে হবে। যেমন আমি যখন আয়রন, লোহার খণ্ডের মধ্যে অনেকগুলো লোহার পরমাণু পরস্পর সাথে যুক্ত থাকে, একই মৌলের পরমাণুগুলো যুক্ত থাকে, সেক্ষেত্রে আমরা আয়রনের সংকেত লিখবো শুধুমাত্র Fe, কারণ এখানে অন্য কোনো মৌল নাই। কিন্তু যখন আমি লবণের ক্ষেত্রে যাব, সোডিয়াম ক্লোরাইড লবণের ক্ষেত্রে যাব, এখানে
সোডিয়াম অর্থাৎ ক্লোরিন আছে, একাধিক মৌল আছে, একাধিক মৌল আছেন, তাহলে সেক্ষেত্রে NaCl হবে। কিন্তু যখন আমি একটা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে যাব, গ্যাসীয় পদার্থ যেমন হাইড্রোজেন, হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্লোরিন, এরা সাধারণত গ্যাসীয় পদার্থগুলো সব প্রায় সময় দুইটা পরমাণু একসাথে যুক্ত হয়ে তাদের অণুর সংখ্যা লিখতে হবে। যেমন হাইড্রোজেনের প্রতীক আমরা কিন্তু H জানি, কিন্তু হাইড্রোজেনের সংখ্যা লিখতে হলে আমাকে H2 লিখতে হবে। অর্থাৎ হাইড্রোজেন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই ধরনের গ্যাসীয় পদার্থ যেগুলো আছে তারা তখন দ্বিপরমাণু আকার থাকে, নাইট্রোজেন, অক্সিজেন দ্বিপরমাণু আকার থাকে। তাহলে আমাদের সংকেত গেল, প্রতীক গেল, আমরা এগুলো নিয়েও আলোচনা করলাম। এখন আমাদের যদি পরীক্ষায় প্রশ্ন দেন আচ্ছা, এরপরে বললাম যে পরমাণু সম্পর্কে, পরমাণুকে ভাঙলে আমরা এর মধ্যে সাধারণত স্থায়ীভাবে তিনটা কণিকা পাবো। একটা হচ্ছে ইলেকট্রন, আরেকটা হচ্ছে প্রোটন, আরেকটা হচ্ছে নিউট্রন। এই তিনটা কণিকা আমরা সাধারণত স্থায়ীভাবে প্রত্যেকটা পরমাণুকে ভাঙলে এগুলো থাকবে, এছাড়াও আরো অস্থায়ী কণিকা থাকতে পারে। তবে এই তিনটা কণিকার মধ্যে এই দুটা কণিকা প্রোটন এবং নিউট্রন যে কোনো পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করবে, যে কোনো পরমাণু নিউক্লিয়াসে অবস্থান করবে। অর্থাৎ এটা যদি নিউক্লিয়াস হয়, মনে করে এটা পরমাণু নিউক্লিয়াস, যে নিউক্লিয়াস থাকবে প্রোটন আর নিউট্রন থাকবে, নিউক্লিয়াসের মধ্যেই প্রোটন এবং নিউট্রন থাকবে। তাহলে একটা মৌলের মধ্যে যতটা প্রোটন থাকবে, প্রোটন মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা, যতটা প্রোটন থাকবে ঠিক ততটা ইলেকট্রন বাইরে কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থা থাকবে। যেমন আমরা যদি বলি অক্সিজেনের প্রোটন সংখ্যা হচ্ছে 8, তাহলে অক্সিজেনে 8টা প্রোটন থাকবে। অক্সিজেনে কয়টা প্রোটন থাকবে? অক্সিজেনের 8টা প্রোটন থাকবে। অক্সিজেনে যদি 8টা প্রোটন থাকে, তাহলে ওই অক্সিজেনের মধ্যে সমান সংখ্যক ইলেকট্রনও বাইরে কক্ষপথে ঘূর্ণায়মান থাকবে। এখন কথা হচ্ছে কক্ষপথ একাধিক থাকতে পারে, একটাও থাকতে পারে, সেটা ডিপেন্ড করবে তার ইলেকট্রন সংখ্যার উপর। আমরা জানি প্রথম এই নিউক্লিয়াসের কাছাকাছি যে কক্ষপথটা থাকে ওটা হচ্ছে প্রথম কক্ষপথ। ওই কক্ষপথে ইলেকট্রন থাকবে দুটা, কক্ষপথে ইলেকট্রন থাকবে দুইটা। তারপরে দ্বিতীয় কক্ষপথ যেটা, ওটাতে থাকবে ইলেকট্রন থাকবে 6টা। ওটাতে ইলেকট্রন থাকবে 6টা। তাহলে আমরা জানি অক্সিজেনে 8টা প্রোটন থাকে, তার মানে তার 8টা ইলেকট্রন থাকবে। তো 8টা ইলেকট্রন তো মানে একটা রুলস মেইনটেইন করে থাকতে হবে। সেটার ক্ষেত্রে হচ্ছে নিউক্লিয়াসের কাছাকাছি যে কক্ষপথ থাকবে, দ্যাট মিন্স প্রথম কক্ষপথ, ওই কক্ষপথে ইলেকট্রন থাকবে দুটা, এরপরে কক্ষপথে ইলেকট্রন থাকবে 6টা। প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকে 2টা, এরপর কক্ষপথে ইলেকট্রন থাকে 8টা, এরপর কক্ষপথে থাকে 18টা, এভাবে থাকে আর কি। কিন্তু আমরা যখন এখানে করলাম অক্সিজেনের 8টা ইলেকট্রন, প্রথম কক্ষপথে 2টা, এরপর কক্ষপথে 6টা। তাহলে আমি কি বলতে চাইলাম, পরমাণুকে ভাঙলে সাধারণত অনেকগুলো কণিকা পাওয়া যায়, তার মধ্যে তিনটে স্থায়ী কণিকা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এরই মধ্যে প্রোটন এবং নিউট্রন থাকবে পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে। পরমাণুর মধ্যখানে পরমাণুর কেন্দ্রস্থলে যে ঘন এবং জায়গাটা থাকবে ওটাকে বলা হয় নিউক্লিয়াস। আর বাইরের দিকে যে কক্ষপথগুলো থাকে, মানে ঘূর্ণায়মান কক্ষপথ বৃত্তাকার, ওগুলাকে বলা হয়, বাইরে যে বৃত্তাকারের পথ থাকে ওগুলোকে বলা হয় কক্ষপথ, শক্তি স্তর বা অরবিট বলে। কথা হচ্ছে ওই নিউক্লিয়াসের মধ্যে থাকবে প্রোটন এবং নিউট্রন, আর যতটা প্রোটন থাকবে একটা মোলের মধ্যে ঠিক ততটা ইলেকট্রন বাইরে কক্ষপথে ঘূর্ণায়মান থাকবে। তাহলে আমাদের অক্সিজেন সম্পর্কে আমরা বলতে পারলাম। যদি বলি নাইট্রোজেনের ক্ষেত্রে কি হবে, নাইট্রোজেনের প্রোটন সংখ্যা হচ্ছে 7, তার মানে পারমাণবিক সংখ্যা 7। তাহলে নাইট্রোজেনের ইলেকট্রনগুলো কেমন থাকবে? আমরা যদি নাইট্রোজেন নিই, নাইট্রোজেনের প্রোটন এবং নিউট্রন থাকবে তার নিউক্লিয়াসের মধ্যে। তাহলে জানি প্রোটন সংখ্যা 7, নাইট্রোজেনের প্রোটন সংখ্যা 7, তাহলে তার ইলেকট্রন সংখ্যাও 7 হবে। তাহলে ইলেকট্রনগুলো কেমন ভাবে থাকবে? প্রথম কক্ষপথে 2টা থাকবে, এরপর কক্ষপথে থাকবে 5টা। যদি বলি আমি কার্বনের প্রোটন সংখ্যা হচ্ছে 6, তাহলে কার্বনের নিউক্লিয়াস প্রথমে প্রোটন এবং নিউট্রন, তার প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন থাকবে, এরপর কক্ষপথে 6টা ইলেকট্রন থাকবে। এই টপিকটা ভালো করে খেয়াল করতে হবে তোমাদেরকে। প্রথম কক্ষপথে 2টা, এরপর কক্ষপথে 4টা ইলেকট্রন থাকবে, টোটাল 6টা ইলেকট্রন। তাহলে আমাদেরকে
যেটা বুঝলাম ইলেকট্রনগুলো কিভাবে কক্ষপথে থাকবে, প্রথম কক্ষপথে 2টা, তারপর কক্ষপথে 8টা, এরপর কক্ষপথে 18টা, এভাবেই ইলেকট্রনগুলো থাকবে। আর পরমাণু নিউক্লিয়াস থাকবে প্রোটন এবং নিউট্রন। এখন আসি, যদি আমাদেরকে এরকম একটা প্রশ্ন করেন এইচ এবং H2 এর মধ্যে পার্থক্য কি, বা H এবং H2 দ্বারা কি বুঝি? H হচ্ছে হাইড্রোজেনের প্রতীক, H হচ্ছে হাইড্রোজেনের প্রতীক, অর্থাৎ এর দ্বারা একটা মাত্র হাইড্রোজেনের পরমাণুকে বোঝাবে। আর যখন দুটা হাইড্রোজেনের পরমাণু একসাথে যুক্ত হয়ে H2 আকার থাকবে, ওটা হবে হাইড্রোজেনের অণু, দ্যাট মিন্স হাইড্রোজেনের সংকেত। তো H2 দ্বারা হাইড্রোজেন অণু বোঝাবে, আর H দ্বারা হাইড্রোজেনের একটি মাত্র পরমাণুকে বোঝাবে। আমাদের এই ধরনের প্রশ্ন আসতে পারে। আর যদি বলে আবার যদি বলে এবং 2s মানে কি? 2s মানে হচ্ছে হাইড্রোজেনের কোনো অণু না, দুইটা হাইড্রোজেনের পরমাণু। এখন আমাদের যদি প্রশ্ন করা হয় p সমান যদি 6 হয়, তাহলে প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন দেওয়া হলো, এরপর কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে? তাহলে আমরা জানি প্রথম কক্ষপথে 2টা থাকলে এরপর কক্ষপথে 8টা থাকবে। কিন্তু আমার যদি 8টা না থাকে, আমি যদি 6টার মধ্যে প্রথম কক্ষপথে 2টা দিয়ে ফেলছি, আরো 4টা আছে, তাহলে 4টা থাকবে দ্বিতীয় কক্ষপথে। কিন্তু আমাদের দ্বিতীয় কক্ষপথে 8টা পর্যন্ত নিতে পারবে, 8টার বেশি থাকলে কিন্তু আমাকে তৃতীয় কক্ষপথে যেতে হবে। তাহলে নিশ্চয়ই বুঝছি। তাহলে প্রথম থেকে আমি আরেকবার বলছি, প্রদত্ত কাকে বলেন? প্রদত্ত হচ্ছে যার ভর আছে, যা স্থান দখল করে এবং বল প্রয়োগে বাধা প্রদান করে, তাকে প্রদত্ত বলে। তাহলে প্রদত্ত হতে হলে কি থাকতে হবে? ভর থাকতে হবে। যদি আমি বলি বাতাস কেন প্রদত্ত? বাতাসের মধ্যে বিভিন্ন ধরনের কণা, যেমন অক্সিজেন আছে, যেমন তোমার নাইট্রোজেন আছে, তাহলে এদের নির্দিষ্ট আনুপাতিক হারে এদের একটা ভর আছে, জন্য বাতাস একটা পদার্থ। পদার্থকে সাধারণত আমরা গঠন অনুসারে চিন্তা করলে পদার্থকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মৌলিক পদার্থ, আরটা হচ্ছে যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ কাকে বলেন? যে পদার্থগুলোকে ভাঙলে আমরা শুধুমাত্র ওই পদার্থগুলোই পাবো, তাকে মৌলিক পদার্থ বলে। যেমন এক খণ্ড লোহাকে তুমি যতই ক্ষুদ্র করো না কেন, তাহলে ওই লোহারই পরমাণু থাকবে, এখানে অন্য কোনো পরমাণু আসবে না, তাহলে লোহা একটা তোমার মৌলিক পদার্থ হবে। যৌগিক পদার্থ কাকে বলে? যে পদার্থগুলোকে ভাঙলে ওই পদার্থ ভিন্ন অন্য একাধিক পদার্থ পাবো আমরা, তাকে আমরা কি বলবো? যৌগিক পদার্থ বলবো। যেমন পানিকে ভাঙলে আমরা হাইড্রোজেন, অক্সিজেন পাবো, তাহলে পানি একটা যৌগিক পদার্থ। লবণকে ভাঙলে, সোডিয়াম ক্লোরাইডকে ভাঙলে সোডিয়াম পাবো, ক্লোরিন পাবো, তাহলে সোডিয়াম ক্লোরাইড একটি যৌগিক পদার্থ। কার্বন ডাইঅক্সাইডকে ভাঙলে কার্বন পাবো, অক্সিজেন পাবো, জন্য কার্বন ডাইঅক্সাইড একটা যৌগিক পদার্থ। এরপর আসি পদার্থের বিভিন্ন অবস্থার উপর ভিত্তি করে পদার্থগুলোকে আমরা 4টা ক্রাইটেরিয়াতে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রথম কঠিন পদার্থ, যার নির্দিষ্ট আকার আছে, নির্দিষ্ট আয়তন আছে, তাকে কঠিন পদার্থ বলে। যেমন এখন লোহা, তার একটা নির্দিষ্ট আকারও আছে, নির্দিষ্ট আয়তনও আছে। তারপর আসি তরল পদার্থ। তো আবার কঠিন পদার্থের ক্ষেত্রে যেটা হয়, তাদের ইন্টারনাল যে পরমাণুগুলো আছে সবগুলো খুবই কাছাকাছি অবস্থান করে, এদের আন্তঃআণবিক দূরত্ব খুবই কম হওয়ার কারণে তাদের ইন্টারনাল যে আকর্ষণ, আন্তঃআণবিক শক্তি, এটা খুব বেশি। এরপর আছে তরল পদার্থ। তরল পদার্থ কাকে বলে? যে সকল পদার্থের নির্দিষ্ট আকার নাই কিন্তু নির্দিষ্ট আয়তন আছে, তাদেরকে আমরা তরল পদার্থ বলবো। যেমন পানিকে তুমি যেখানে রাখো না কেন, যে পাত্রে রাখো না কেন, ওই পাত্রের আকার ধারণ করবে, তার নিজস্ব কোনো আকার নেই। তাহলে আবার কিন্তু তার নির্দিষ্ট কিন্তু আয়তন আছে, এই জন্য পানি একটা তরল পদার্থ। তরল পদার্থের ক্ষেত্রে যেটা হবে, তাদের কণাগুলা, তাদের পরমাণুগুলা কঠিন পদার্থের তুলনায় একটু বেশি দূরে থাকবে, অর্থাৎ তাদের আন্তঃআণবিক দূরত্ব কঠিনের তুলনায় বেশি।